বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বব্যাপী এক মহা আতঙ্কের নাম। ইতিমধ্যেই অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে, অনেক মানুষকে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে, অসুস্থ করেছে লক্ষ লক্ষ মানুষকে গোটা পৃথিবীব্যাপী। এবং সবচেয়ে বড় কথা যে কোভিড-19 গোটা পৃথিবীর মানুষকে, প্রতিটি মানুষকে এই সময়টাতে মৃত্যু আতঙ্কের মধ্যে রেখেছে। এবং মৃত্যু আতঙ্ক একদিকে স্বাস্থ্য ঝুঁকিজনিত কারণে, অন্যদিকে সামনে যে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে ধীরে ধীরে বা গভীর থেকে গভীরতর হচ্ছে, সেই সংকটকে মাথায় রেখে কোভিড-19 কেবলমাত্র স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকির মধ্যেই মানুষকে সীমাবদ্ধ রাখেনি। এটি ঝুঁকিতে ফেলে দিয়েছে সামাজিক, মনস্তাত্ত্বিক, রাজনৈতিক, নিরাপত্তাজনিত, ট্র্যাডিশনাল এবং নন ট্র্যাডিশনাল নিরাপত্তাজনিত, এবং সেই সঙ্গে আরও নানান দিক থেকে। আমরা আজকেও কথা বলবো। এবং কোভিড-19 যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, আমরা চেষ্টা করছি প্রতিদিনই পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে নানান ক্ষেত্রে বিশেষজ্ঞদের এই আলোচনায় যুক্ত করবার জন্য। এবং যে কারণে আসলে অনুষ্ঠানটা একটু বা অন্তত দুটো ভাষায় আমরা আলোচনা করতে হচ্ছে, বাংলা এবং ইংরেজি মিলিয়ে। আজকেও আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। ঢাকার বারিধারার বাসা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরী। মিস্টার ইশফাক চৌধুরী, রিটায়ার্ড এয়ার কমোডোর, graduate of National Defence College, takes interest in national and international affairs, especially violent extremism and other security issues, currently treasurer in a private university. আমাদের সঙ্গে ভারতের বেঙ্গালুরু থেকে যুক্ত হচ্ছেন এয়ার মার্শাল এম মাথেশ্বরন। Air Marshal M. Matheswaran, a fighter pilot, retired after 39 years of active service in the Indian Air Force. In his last appointment, he was the Deputy Chief of Integrated Defence Staff at Headquarters Indian Defence Service in the Ministry of Defence from May 2012 until his retirement in March 2014. As a very experienced fighter pilot and test pilot, the Air Marshal has had extensive experience in dealing with defense strategy, research and development, space strategy, electronic and information warfare. He has pursued keen interest in academics, research in national security and strategic studies. He holds a PhD in defense and strategic studies from the University of Madras, a postgraduate diploma in financial management, and a senior fellowship in international and national security from Harvard University's John F. Kennedy School of Governance. The Air Marshal is the founder, chairman and president of the Peninsula Foundation, a public policy research think tank based in Chennai. The Air Marshal is a recipient of presidential awards. স্বাগত আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে। এয়ার মার্শাল এম মাথেশ্বরন, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। Thank you very much. Thank you, Shreyam. Air Commodore এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কোভিড-19 যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশে, সেটিকে, সর্বশেষ পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এবং আমরা কোন দিকে এগুচ্ছি আসলে? বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের যে সরকারি যে স্ট্যাটিস্টিক্স আছে সেই হিসাবে আমাদের মৃত্যু সংখ্যা এবং এখন পর্যন্ত এফেক্টেড সংখ্যা অনেক কম আমাদের বিশ্বের তুলনায়। তবে উপমহাদেশে জুড়েই এটা বাড়ছে এবং বাংলাদেশে যেটা শুরুতে দেরিতে শুরু হলো, এই এপ্রিলের গোড়ার দিক থেকে এটা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং দেখা যাচ্ছে যে ইট ইজ মাল্টিপ্লাইং, এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে আর কি, এবং অতি দ্রুত বাড়ছে। তো যেটার জন্য সবাই বলছে যে আমাদের মেইন জিনিসটা যেটা, যে টেস্ট হচ্ছে না, আমাদের যথেষ্ট টেস্ট হচ্ছে না। আমি এটা জাস্ট আজকের স্ট্যাটিস্টিক্স বলছি, যেখানে আমরা কিন্তু এই উপমহাদেশে আমরা পিছিয়ে আছি। হোল সাউথ এশিয়া ইজ বিহাইন্ড ইন টেস্টিং, হুইচ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে টেস্ট। তারপরেও যেখানে ভারতের প্রতি 10 লক্ষের মধ্যে 925 people has so far been tested out of a million, এবং কি পাকিস্তানে 1053 people out of a million, ওখানে বাংলাদেশ কিন্তু 567 জন, 567 টেস্টেড আউট অফ এ মিলিয়ন। সো এই যে 160-170 মিলিয়নের দেশে এখন পর্যন্ত যে টেস্টিং হয়েছে, সেই তুলনায় আমরা মনে করছি যে এখনো অনেক, যেটা বলে সিমটোম্যাটিক অথবা অ্যাসিমটোম্যাটিক রোগী অনেক রয়ে গেছে, যারা আনডিটেক্টেড, এবং আনডিটেক্টেড থাকা অবস্থায় দে আর স্প্রেডিং দিস ডিজিজ।
and we don't know about it. বাট So আমি মনে করি যে এয়ার কমান্ডার আপনার কাছে কি মনে হয় মানে এটা তো একটা সংকট আছে যেটা আমরা অনেক পিছিয়ে আছি টেস্টিং এর ক্ষেত্রে সাউথ এশিয়ার ক্ষেত্রে এটা বা সত্যি কিন্তু এটাকে যেভাবে আমরা অ্যাড্রেস করছি সেটা ঠিকঠাক আছে কিনা কি মনে হচ্ছে অ্যাড্রেসও আমি মনে করি যে এখন তো একটা স্পেশালিস্ট কমিটি গঠন করা হয়েছে প্রথমত আমাদের কেবলমাত্র এটাকে মনে করা হয়েছিল এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয় ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড যে প্যান্ডেমিক ইটস শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয় সারা বিশ্বের সমস্যা সেই হিসাবে যে ধরনের একটা কমিটি হওয়া উচিত ছিল সেটা অবশ্য পরে হয়েছে কিন্তু হলেও এই যে কমিটির দায়িত্ব মোর অফ এন অ্যাডভাইজারি এবং ডিফারেন্ট অর্গানাইজেশন এখানে আপনার স্বাস্থ্য জড়িত এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড অর্ডার এগ্রিকালচার ফুড সাপ্লাই ব্যাংকিং ইকোনমি ইন্ডাস্ট্রি সবকিছু মিলে যে একটা কোঅর্ডিনেশন সেখানে এখনো তার অভাব আছে যেমন আপনারা জানেন যে কিছুদিন আগে লক্ষ লক্ষ শ্রমিক চলে আসলো নানা জায়গা থেকে যে ঢাকার শ্রমিক ইয়েগুলো গার্মেন্টস গুলো খুলবে তারা অনেকে পায়ে হেঁটে তারা মাইলের পর মাইল হেঁটে আসলো আসার পরে বলা হলো যে এখানে এখন এগুলোর কোনো অর্ডার নাই তারপরে আবার তারা ফিরে গেল আবার তাদেরকে বলা হচ্ছে যে কেবলমাত্র ঢাকা এরিয়ার যারা গার্মেন্টস শ্রমিক তারা চাকরিতে জয়েন করতে পারবে এখন কথা হচ্ছে যে ঢাকা এরিয়ার বলে তো কোনো আলাদা আইডেন্টিফিকেশন নাই সুতরাং বাংলাদেশের নানা প্রান্ত থেকে তারা আসে এই যে কোঅর্ডিনেশন গুলো সেখানে সমস্যা দেখতে পাচ্ছেন আপনি যথেষ্ট অভাব আর একটা জিনিস যে আমাদের ল্যাক অফ প্রিপারেশন আমি বলবো যে এমনি বাংলাদেশের স্বাস্থ্য খাত অনেক পিছিয়ে আছে এমনকি বিশ্বের তুলনায় তো বটে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় পিছিয়ে আছে সেটা আমাদের ডাক্তারদের সংখ্যা বলুন নার্সের সংখ্যা বলুন মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা বলুন তারপরেও এই যে প্রিপারেশন ফর কোভিড-19 এর যে প্রয়োজন যেগুলো হসপিটাল মোবাইল হসপিটাল ফিল্ড হসপিটাল আইসোলেশন সেন্টার এগুলো কিন্তু গড়ে উঠছে কিন্তু এখনো এগুলো আরো আগে যদি আমরা রেডি থাকতে পারতাম তাহলে জনগণের যে মাঝে মাঝে দুর্ভোগের যেসব গল্প আমরা শুনি সেগুলো হয়তো হতো না Air Marshal, among the South Asian countries, India is at the highest risk with 49,400 plus people affected so far, including 1,693 plus dead and 20 plus in critical condition. So what is the latest situation in India, especially Bengaluru? We've gone through a complete lockdown for more than a month, and the lockdown has been extended from May 4th till another for 2 weeks till May 17th. But the first phase of lockdown from March 24th to May 3rd has been quite stringent. The intention is to control, the possibilities of spread. Rapid spread would have happened given the condition that we are a highly thickly populated country. The population density is high. Our urban centers are very, very, highly dense and populated, narrow, living conditions. And therefore, the only option available to the government was to just bring in a lockdown, complete lockdown. So in that context, I think, it gives time for the government to actually get the health services up to the mark, get the testing up, get the protective, equipment to the health staff and to the people, and bring in a certain amount of control. I think that has been achieved, although the numbers are going up now. But I think the rate at which the people are getting cured and coming up, even that percentage is improving. And this is expected. As the number of testing increases, the testing is increasing. Initially, the testing was less. Now the tests are increasing. For example, in Tamil Nadu and in Bangalore, the number of tests are quite almost 8,000 plus a day. And when you have these kind of tests, the numbers are going to be high. But in Bangalore, the numbers are quite under control. In Chennai, the numbers have gone up because of, the crowded areas are a little high, and the markets where people have been allowed to go for procuring their daily requirements and vegetables, etc., that has been, a sort of a factor in spreading quite rapidly, but that will come under control. But we must also remember that there is a lot of effort that's going on in hospitals and medical infrastructure to provide the kind of care and cure, and therefore I think we are in a second phase where this kind of a ramp up does take place, but it will come under control as the country is now relaxing, because the economy has to be brought in back in line as well. So there is a relaxation that's being given.
So you will find a bit of scaling up of numbers in this phase again, but the rate at which it's scaling up will start flattening out, and that is what we can see now. Okay. According to different media sources, that the Indian economy is facing an unprecedented collapse. Has the COVID-19 pandemic caused a great recession in the Indian economy? It's a relative term, Mr. Rahman. You see, yes, there is a significant impact on the Indian economy. It was one of the largest growing economies in the world. And as it is, for a few other factors, it's come down from 8% growth rate 2 years back to about 5.56%. But this COVID has brought it down, significantly, and will come down probably to, 4% or 3%. But it'll still grow. But as I see it now, when the relaxations happen, and I'm seeing it in Bangalore, there is a urgency of getting particularly the small industries to back online, employment back online, and the economy getting back online. So while the initial, alarm bells were quite severe, and a lot of apprehension was there that the economy is going to take a huge hit, I think the way it's getting ramped up back again into normal work, as long as people are constantly hammered down with the instructions that follow the social distancing, take the precautions, wash your hands, and bring in those kind of behavioral changes in the workplace, I think the economy will come up much earlier than what was earlier predicted. But certainly there will be a hit. We will not grow more than 3% this year. This financial year, it will take another 2 years to ramp back again to about 6 to 7%. And that kind of a slowdown in the growth can be expected. Air Marshal, here is another thing, that Indian Air Force has showered flower petals across India recently, and while there is a shortage of PPEs and other essential medical equipments, what's your views on these? Well, you see, I think connecting the fly past and showering petals with spending on some other equipment, I think it's a kind of a disconnect, and it's unnecessarily getting hyped up. You must realize that the stress is on health infrastructure, and on them there is a severe pressure. Plus, there is also a huge pressure on the national health system, where normal side and the entire focus is on COVID patients. So that itself brings in a new kind of a stress. So in this time, it's a good thing to show solidarity with everybody who's fighting, particularly the health infrastructure that's in a big way in fighting the COVID. To show the solidarity. Okay. And if you look at the expenses, the Air Force would be flying in their training normally. Mm-hmm. So we only put aside one part of the training to actually devote to this kind of a solidarity showmanship, rather than spending extra on this. I don't think there's any extra expenditure on this at all. Okay. So I think it's quite, there's nothing wrong with that. এয়ার কমান্ডার চৌধুরী, একটু আপনি আমাদেরকে বলবেন, যেখান থেকে আপনি মিস্টার মাতেশ্বরের কথার প্রেক্ষিতে যদি কিছু বলবার থাকে বলবেন নিশ্চয়ই আপনি। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যেভাবে জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশ যেভাবে ডিল করছে সেটা ঠিকঠাক আছে কি না, এবং আমরা জানি কয়েক দফায় ছুটি এক্সটেন্ড করা হয়েছে, বেশ কিছু ইকোনমিক স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে সরকারের দিক থেকে। একই সঙ্গে আপনি গার্মেন্টসের কথা উল্লেখ করেছিলেন, বন্ধ করা হলো, খুলে দেওয়া হলো, আবার বন্ধ করা হলো। এখন ছুটি আছে, ছুটির মধ্যেও হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, শপিং মলগুলো খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইনফেক্টেডের সংখ্যা সেটি প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। সো আপনার কাছে কি মনে হয় যে এই যে জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় সাধনের যে প্রয়াস, সেটা ঠিক আছে কি না? সেটা আমার মনে হয় আমাদের বর্তমান সার্কামস্টান্সে এটা ঠিক আছে, এই জন্য যে জীবন এবং জীবিকার যে সংঘর্ষ, এটা এমনকি ইউরোপে এবং আমেরিকাতেও কিন্তু এটা নিয়ে বিরাট ডিবেট হচ্ছে। আমি গতকালকে একটা জার্মানির একজন সোশ্যালজিস্ট একটা বিরাট আর্টিকেল পড়ছিলাম, যেখানে এই হোল লকডাউনটাকেই উনি বলছেন একটা ভীষণ, উনি ক্রিটিসাইজ করেছেন, এটার বিরুদ্ধে বলেছেন যে এটাতে আরো যে ক্ষতিগুলো হচ্ছে সেটা আসলে আমাদের এই মৃতের হার থেকে আরো অনেক বেশি। তো যাই হোক, এটা নিয়ে ডিবেট আছে। তো ভারতের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। I would just like to add to what Air Marshal has said, that actually within India there is a huge difference. Kerala as a state has been exemplified.
as a model state in fighting this sort of pandemics, একদম pioneering role. কারণ সেখানে কিন্তু সাংঘাতিকভাবে the whole community was involved, politicians, the social workers, educators, everybody got involved, and they were able to keep them loss to the minimum. Whereas in other states, Bihar, and some other underdeveloped states in the center, those were much more affected. And বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি হেলথ সিস্টেমটা যদি আপনাদের গিয়ার আপ না হয়, যখন আমরা বাংলাদেশের কথা বলি ভারতের সঙ্গে, আমাদের কিন্তু ভারতের কোনো কোনো এলাকা থেকে আমাদের হেলথ সিস্টেম অনেক ভালো, কিন্তু ওভারঅল হয়তো আমরা এই কোভিড-19 একটা জিনিস আমাদের শিখিয়েছে যে আমাদের we have to invest more in health sector. এই মুহূর্তে কিন্তু Bangladesh economy was growing at such a fast rate, কিন্তু our allocation in the health sector over the years has been reducing. এবং যেমন গত বছর আমরা 2.27 যেটা আমরা খরচ করেছি, ওখানে ভারতের কিন্তু 3.57, এমনকি পাকিস্তান যেটা আমাদের অনেক পিছনে সেটাও কিন্তু 2.90, এবং শ্রীলঙ্কা তো 3.81. আমাদের এই ব্যাপারে আমরা ভবিষ্যতে লং টার্ম প্ল্যানিং করতে হবে, কারণ কোভিড-19 উইল নট বি দ্য লাস্ট প্যান্ডেমিক আরো আসবে, এবং সেটা নিয়ে আমাদেরকে ক্যাপাবিলিটিস গ্রো আপ করতে হবে। তো আমি আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, আমরা অতি দ্রুত অনেকগুলো হসপিটাল চালু করছি, ফিল্ড হসপিটাল, কিন্তু আমি বলি যে আমাদের যখন আজকে আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, there is in Bangladesh there is 6 hospital bed for 10,000 people, whereas in India there is a 9 hospital, এবং Sri Lanka is 32 bed per 10,000 people. So this shows that how both Bangladesh and India we are lagging behind. আর শুধু ডাক্তার হলে তো হবে না, নার্সের ক্ষেত্রে the acute crisis COVID-19 টা is more of care, and যেখানে ডাক্তার যত জরুরি, নার্স ইজ ইভেন মোর, কিন্তু সেখানে আপনার আমাদের শর্টেজ সাংঘাতিক আছে। ইনফ্রাস্ট্রাকচার আপনার ধরুন আপনার সবকিছু কেনা হলো, আপনার মেডিকেল টেকনিশিয়ান নাই, হাউ আর ইউ গোইং টু ট্রেন দিস টেকনিশিয়ান? দেয়ার ইজ এ হিউজ শর্টেজ। কামিং ব্যাক টু ইকোনমি, আমাদের আনফরচুনেটলি আওয়ার ইকোনমি ইজ টাইড আপ অন টু মেজর থিং, ওয়ান ইজ গার্মেন্টস এক্সপোর্ট, আর আরেকটা হচ্ছে মিডল ইস্টে আমাদের যে, বিশেষ করে মিডল ইস্টে আমাদের যে লেবার ফোর্স আছে। এখন অয়েল প্রাইস ফল ডাউনের ফলে, যেটাতে ইন্ডিয়া ইজ অলসো উইল বি ভেরি মাচ এফেক্টেড। আজকে শুনেছি তারা নেভাল শিপস পাঠিয়েছে তাদের ইউএই থেকে, তাদের রিপেট্রিয়েট করার জন্য প্রায় 1 মিলিয়ন খালি ইউএই তে আছে। আমাদের 1 মিলিয়ন ওয়ার্কার্স আর ইন সৌদি আরবিয়া, এবং আজকে হোক কালকে হোক তারা কিন্তু আসবে। তো এই আসার পরে আমাদের ইকোনমিতে একদিকে আপনার গার্মেন্টস এর শ্রমিক, সেটা না হয় আমার মনে হয় আমাদের হ্যাটস অফ টু আওয়ার এন্টারপ্রেনার্স, গার্মেন্টস হয়তো আবার দাঁড়িয়ে যাবে কয়েক মাসের মধ্যে, বা বছর শেষে নিশ্চয়ই দাঁড়াবে, এবং আরো আগে এগিয়ে যাবে। চীনের যে মার্কেটটা সেটা হয়তো আমরা খুব শিগগিরই ক্যাপচার করতে পারবো এক অংশ, কিন্তু এখানে আমাদের ভিয়েতনাম বা অন্যান্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ আমাদের থাকবে। কিন্তু এই যে ওয়ার্কার্স নিয়ে আমি খুব চিন্তিত, যদি লক্ষ লক্ষ মাইগ্রেন্ট এরা যদি দেশে আসে, তাহলে তো এদের রিহ্যাবিলিটেশন, এদের চাকরি, এদের কি করা যায়, এবং এদেরকে ইন্টিগ্রেট করা, এন্ড ওয়ান্স দে গেট ইউজড টু এ সার্টেন লাইফস্টাইল, তাহলে কিন্তু এরা কিন্তু একটা অসন্তোষের সৃষ্টি করতে পারবে বলে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। Air Marshal Mateshwaran, Mr. Choudhury was talking about public health and health expenditure in Bangladesh. As we know that India spends only 3.6% of GDP on public health, which is negligible compared to other OECD member countries. Will South Asia pump more money into health care than security? My question to both of you. Okay, what you're saying is absolutely right. Given the kind of politics that we practiced in South Asia as a whole, and India in particular, much of our healthcare solutions and investments have been driven by political necessities and electioneering of the time. There's been a little less focus on a long-term basis. So what you've said is absolutely right. 3%, 3.5% of GDP is abysmally low. We should actually be looking at 6 to 7% on public health minimum. That is what we should have done. Let me bring out also a factor here. In a pandemic like this, a similar pandemic hit us 100 years ago in 1918.
And similar, there can be comparable conditions. See, the globalization that actually energized the spread of the pandemic today was somewhat similarly done because of the First World War and troops returning back to their different parts of the British Empire and countries, and the influence of Spanish flu spread very, very rapidly. India lost, or the subcontinent lost, nearly 17.5 million people in a space of just 1.5 years. We were a colony that time, and therefore the government, focus on addressing public health was a low priority. They were taking away food for their, requirements. They were taking away, the other aspects because they were running a colony. But a lot of lessons should be learned from that, and that is what the lessons that are coming from this current pandemic is. It is exposing. Forget about our, developing countries. Even in developed countries, it is exposing the inadequacies of the national health systems. And this is what we need to address. In a country where people's, housings are cramped, 60% of the urban areas are very heavily crowded. 40% of the people live below the, poverty line. And state support, while in food security, etc., can address somewhat. A national health strategy and national health infrastructure should be a long-term based and should be adequately invested in. There is no ambiguity at all. And what Kamaru said about Kerala is absolutely correct. I think some of the southern states have addressed that quite well, both Kerala, Tamil Nadu, etc. And therefore, they are performing well in tackling this current issue. But I think a larger national dimension needs to come in that process. Yeah, Marshal, I would like to ask you another thing, that on 15th March, Indian Prime Minister Modi called for the COVID-19 emergency fund to tackle the spread of the deadly virus in the SAARC region. Modi has had proposed the emergency fund with an initial offer of USD 10 million from India for the purpose. Later, Bangladesh, Nepal and the Maldives are also provided financial assistance to the same fund. So, but what measures are going to take the SAARC countries, SAARC members? Is there any clear idea? And in the post-COVID century, will SAARC be what was it meant and formed for? The COVID is also, a lot of good lessons will come out in terms of international cooperation. It's an opportunity where, the pandemic doesn't recognize borders. It's impacting the entire population of the globe. And therefore, a lot of cooperation needs to come in between countries to tackle individual problems as well as global problems in terms of testing, in terms of research, in terms of focus on developing vaccines, and in terms of learning from each other's healthcare practices to be able to address the healthcare policies in each country's correctly. And therefore, there is a scope for a lot of international cooperation in the entire process. I think it's time. This is an opportunity when geopolitics must be thrown out of the window and international cooperation must be given all the push it needs. And I think in that context, a lot of effort from regional organizations and the UN side, a lot of focus must be given on improving the international cooperation mechanisms. I think conflict must be thrown out of the window completely in this. Okay, Air Commodore. Well, I fully agree with the Air Marshal. But the thing is, reality is this, that there are certain issues in this which is plaguing us since the British colonial period, accentuated through the partition in 1947, and then over the years, the Gulf, certain issues have always been exploited, and where the social issues and the larger political and socio-economic issues have gone in the background, and the security issues have come forward. I appreciate the launch that was Prime Minister Modi launched, that the South Asian countries should get together to create a fund and sort of fight it together. But you see, from day one, the Pakistanis took a sort of backstage. They did not represent and they did not participate. And since then, you see, when the whole world is fighting this pandemic, there is growing insurgency going on in Kashmir. And this is again, I would say, either the government of Pakistan or what you call the deep state within Pakistan, who are trying to sort of exploit this issue of internal disorder. So if these sort of things are there, then the whole issue, idea of SAARC, that we will have cooperation not only in health sector, in education, in human contact, in these things are going to suffer. So
And over the years, I can tell you that many Pakistani governments have taken a step forward, but then they were there are forces, as I said, especially in the Pakistan military, whose hardline attitude, and in fact whose own survival depends on as I say, on the continued Indo-Pakistani conflict. So they thrive on that, in fact, and the political process often gets thwarted. But I would say in the long run, this is the only way we can move forward. The whole South Asia should fight together, should strive together, and also Afghanistan, you see, the only country in the world today where the polio still exists and is growing in Pakistan and Afghanistan. And the rest of the world, the polio is eliminated because they don't even allow this polio vaccination to go on. I would also talk about the militancy, which can take advantage of any social disconnect. The economic problems that both India and Bangladesh is going to face in future, this will any kind of frustration. Those who are anti-state elements and those who want to take advantage of it, they will take advantage and they will try to thrive on that. আমাদের আমার মনে হয় সাবধান হতে হবে যে আমাদের এলাকায় সিকিউরিটি নিড যেগুলো আছে সেগুলো সত্যিকার অর্থে মিট করার পরে আমাদের এই যে আর্থসামাজিক উন্নয়নে আরো ব্যয় করতে হবে এবং সেই ব্যয়টাও যেন আবার সঠিকভাবে হয়। এই যে স্বাস্থ্য খাতের ব্যাপারে অনেক আপনাদের মিডিয়াতেও অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বেরিয়েছে। একে তো ফান্ড কম, তারপরে যে ফান্ডটা অ্যালট করা হয় সেটাও হয়তো সত্যিকার অর্থে জনগণের উন্নয়নে ব্যয় হচ্ছে না। 1 কোটি টাকা দিয়ে হয়তো একটা জিনিস, একটা যন্ত্র কিনে আনলাম, and then it is lying unused for years because there is no technician employed to run that. Or even sometimes, I'm sorry to say, those who are medical professionals, they also do not want that public medical facilities গুলো খুব thrive করুক, কারণ একই সঙ্গে there is a private medical practice in Bangladesh or in India, and এই যে সরকারি ডাক্তারি সেখানে আবার প্রাইভেট মেডিকেল প্র্যাকটিস করছে, যেগুলো আসলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। তো আমার মনে হয় এগুলো নিয়ে চিন্তা করার যথেষ্ট অবকাশ আছে। আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা আজকে দে আর ফ্রন্টলাইন ফাইটার্স, কিন্তু এই কোভিড-19 শেষ নয়। আমাদের নিজেদের মধ্যে আনতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে ঠিক কোন জায়গাটায় আমরা এই আরো বেটার প্রিপেয়ার্ড হতে পারতাম, যেটা আমরা হইনি। মিস্টার চৌধুরী, আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনার একটু মতামত শুনতে চাই। আপনি জানেন যে রিসেন্টলি কিছু কথাবার্তা হয়েছে ভারত থেকে এই কোভিড-19 মোকাবেলার জন্য, সহায়তার জন্য সৈন্য পাঠানোর কথা বাংলাদেশে এবং অন্যান্য আশেপাশের কিছু দেশেও। সো হোয়াটস ইউর টেক অন দিস ইস্যু? না, এটা আমার মনে হয় না, পত্রিকায় যদিও এসেছে কিন্তু ভারতীয় কোনো অফিসিয়াল আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন কোনো এই ধরনের অ্যাপ্রোচ আসে নাই এবং আসলেও এটার প্রয়োজন নাই। কারণ আমাদের যে বর্তমান পরিস্থিতি আছে সেটাতে আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের সেনাবাহিনী, পুলিশ যথেষ্ট তারা এটা মোকাবিলা করছে। যেটা ভারতের সাথে আমাদের হতে পারে তথ্যের আদান প্রদান, এই যে আমাদের কিছু প্রথম দিকে একটু ছিল মাস্কের, গ্লাভসের, পিপি, সেগুলো ভারত থেকে আসছে, চায়না থেকে আসছে। এখন তো আমরা নিজেরা দেশেই বানাতে পারছি অনেক কিছু। তো কোঅপারেশন ইজ অলওয়েজ দেয়ার। এবং যেমন ধরুন আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই আফ্রিকাতে গিয়ে কিন্তু যখন ইবোলা ভাইরাস প্যান্ডেমিক হয়েছিল, সেখানে প্যান্ডেমিক না, ইবোলা ভাইরাস রিজিওনাল ওখানে একটা হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, ফ্রান্সের আরো অনেক দেশের জাতিসংঘের থেকে ফ্ল্যাগে তারা সেখানে অপারেট করেছে। আমাদের রিজিওনাল আমাদের কোঅপারেশন করতে হবে, কিন্তু সেটা অফকোর্স উইথ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে আমার মনে হয় না এখানে কোনো প্রয়োজন আছে এবং ভারত সরকারের ব্যাপারে অফিসিয়ালি কিছুই করে। Air Marshal, there's a news that Delhi and Dhaka's conversation on sending military in Bangladesh due to COVID out. So, what's your take on this? Well, I think I've checked on that. The Ministry of Defense has disowned any such announcements. Firstly, any such assistance from one country to another will always happen when another country requests for an assistance. So it's always available, and I think that's the intention of the Prime Minister saying that we need to cooperate, and any assistance from each other is always available for anyone. So it cannot be unilaterally somebody says I will send somebody. That doesn't happen. I think there's something wrong, and I think
as usual, the media has gone overboard on, sort of interpreting and putting it out on the media there. The government has disowned that, and the high commissions have disowned that as well. And therefore, the room for cooperation in any form is available, which is through mutual consent and mutual, interactions. That can always happen. As security analyst, আমি আপনি কিছু আমি বলতে একটু চান? বলি জি প্লিজ, শিওর। জি এই আমাদের কিন্তু ইউসি আমরা যখন এখানে মনে আছে 82 অথবা 88 এ বিরাট বন্যা হলো, তখন কিন্তু ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশে এসেছে এবং দীর্ঘদিন যাবত তারা আমাদেরকে এই ইমার্জেন্সি রিলিফ গুলো ক্যারি করার জন্য ইভ্যাকুয়েশনের জন্য হেল্প করেছে। আমরাও আবার যখন ওদের যে ভোপালে যখন ভূমিকম্প হলো, সাংঘাতিক ভূমিকম্প হলো, আমরা কিন্তু উই আর ওয়ান অফ দ্য আর্লি একদম আমাদের ট্রান্সপোর্ট প্লেনে করে তাদের জন্য তাবু এবং মেডিকেল সাপ্লাইজ এগুলো আমরা পাঠিয়েছি। দিস আর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স এবং বোথ সাইড। মনে করুন আমাদের যদি এখন মেডিকেল ইভেন সাপোজ এ সিচুয়েশন হ্যাপেন্স, আমরা উই রান শর্ট অফ মেডিকেল ডক্টরস এন্ড অল, উই ক্যান সিক ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্স এবং সেখানে হয়তো ভারতীয় ডাক্তার আসতে পারে, সেখানে মিলিটারি ডাক্তারও আসতে পারে, এটা কোনো অসুবিধা নেই। থ্রু আউট দি ওয়ার্ল্ড সেটা হয়। কিন্তু এটা যেটা এয়ার মার্শাল বললেন, এটা ইট হ্যাজ টু বি মিউচুয়াল কনসেন্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং নিড বেসিসে। তবে কিছু সংখ্যক এই যে দিস কোভিড ইজ অলসো এ প্যান্ডেমিক অফ ফলস ফেক নিউজ থ্রু আউট দি ওয়ার্ল্ড। আমরা নিজেরাও দেখছি আমাদের মেইলে কত আসছে অদ্ভুত অদ্ভুত সব চিকিৎসা, সেখান থেকে নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ফেক নিউজ দে স্প্রেডিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং আমাদেরকে সত্যকে অনুসন্ধান করতে হবে এবং ফেককে আমাদের বর্জন করতে হবে। Air Marshal, what are the traditional and non-traditional security threats in the subcontinent? Well, non-traditional security threats, we all are aware. I mean, the health is a big issue as far as non-traditional security threat, and the aspects of food security, livelihood, employment, all that comes under that areas. But the security other aspect, I think, the Air Commander mentioned that we lost quite a few lives in the last 2 weeks in Kashmir to terrorist, battles. And I mean, this is, it's quite sad that in a time when a pandemic is affecting the whole world, where nations have to, concentrate their resources towards keeping their citizens safe and focus on health issues, we are still having problems with respect to terrorism and this kind of activities, like it's happening in Kashmir. So that gives a very, very huge dimension on security and an indication that it's not going to go away. And therefore, the traditional dimension of military security and national security will continue to be relevant. And these things happening, left-wing extremism in other states like Andhra Pradesh, Telangana, Maharashtra, Jharkhand, Odisha, and West Bengal also, isn't it? No, are you asking about the terrorism and left-wing those extremism? Yeah. Maoist. There is okay, if you're talking about Maoist kind of a thing, that's all been more or less settled. It's limited to the smaller area, and the Andhra problem has been settled a long time back. So I don't think they are major areas of any worry at all. Absolutely, but yes, the international terrorist organizations, which try and penetrate and which they've been trying to be active in various parts of India. There is a fair amount of monitoring and control that is exercised. Nevertheless, we can't let our guard down, and we have to be always cautious about it. And in current environment where various political issues are coming into the fray, I think the country has to be far more careful, irrespective of which area you can actually look at. So there is always, scope for terrorist threat in the subcontinent, and we have to live with it and be very, very careful in dealing with it. Air Commander Chaudhary? Yes, I'll go with what the Air Marshal has said, but I also would like to say that between Bangladesh and India, our traditional friendship and all, and the borders are well demarcated. There is no problem. But যেগুলো non-traditional এর মধ্যে একটা আছে যে আমাদের cross border trespassing, terrorism এবং border killing, এই আমাদের যে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের যে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত,
যেটা গ্রামের ভিতর দিয়ে শহরের ভিতর দিয়ে নদীর উপর দিয়ে চলে যায়, এখানে কিন্তু আমাদেরকে উই বোথ সাইড উই কিপ অন সেইং দ্যাট উইল এক্সারসাইজ রেস্ট্রেইন, বাট তারপরেও যেসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটে এটা কিন্তু সিরিয়াসলি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন এসে যায়। একই সঙ্গে আমাদের যদিও দিস থিং ইজ নট নো লঙ্গার ইন দ্য ফোরফ্রন্ট, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ assured us that it will not affect Bangladesh, কিন্তু the very large scale exercise of your NRC and registration of citizen, and then various stories that come out of people who have been there for ages and still not getting the Indian citizenship and being branded as Bangladeshis and intruders. Those has to be very politically sensitive issues, এবং আমাদের ভারত বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে তারা একটা ছায়া ফেলতে পারে। Another thing that we expected, we have a between Myanmar and Bangladesh, again we have a very demarcated border, কিন্তু the incident that has happened over the last few years, that very large scale expulsion of their Rohingya population into Bangladesh, and then we have to nearly more than 1 million তাদেরকে আমাদের করতে হচ্ছে, তাদেরকে আমাদের হ্যালো জি ঠিক আছে। তাদেরকে আমাদের আচ্ছা এটা কিন্তু we expected a far greater support from our closest neighbor India on these issues, কিন্তু সেখানে কিছুটা আমরা disheartened হয়েছি যে the way type of support that we expected from India being a major player in this region, সেটা আমরা পাইনি। তো আমার মনে হয় ভবিষ্যতে এগুলো নিয়ে আমাদের চিন্তা করার অবকাশ আছে। Our land boundary এবং আমাদের বিশেষ করে maritime boundary which was signed between India and Bangladesh is an example of friendly relationship. তবে আরেকটা জিনিস বলে শেষ করব, সেটা ওয়াটার শেয়ারিং। আমরা বারবার বলছি আমাদের বেসিন ওয়াইজ ওয়াটার শেয়ারিং করতে হবে, এবং there is a joint river commission, কিন্তু এগুলোর নিয়ে প্রোগ্রেসটা স্যাটিসফ্যাক্টরি নয়, satisfactory নয়, লং টার্ম আমাদের সমস্যা হয়ে গেছে। Air Marshal, we are almost at the end of the program. So very briefly, Mr. Chaudhary was talking about Bangladesh-India relations. We are friendly countries, but there are many discomforts regarding Rohingya issues, NRC, CA, water sharing. These are the issues. So your remarks on this. Okay, Mr. Rahman, as he mentioned, over the last few years, I would say over the last decade, more than a decade now, the relations between Bangladesh and India, and also India and Myanmar, have improved significantly, and that I think we need to keep that in mind. We've been able to, like he pointed out, we've been able to address quite a few issues which have been long pending. The land borders, the maritime issues. And more important is the governments, having goodwill with each other and cooperating quite well. I think that's extremely important. Certainly, the NRC and the CAA issues, they are internal complex issues that have been generated now. But I'm sure that the government will keep the international relations dimension very well. More importantly, the Indo-Bangladesh and Indo-Myanmar issues quite in mind, and they will resolve it. I think much of it is right now in internal politics issues. So the politics will play out as they play out in any country to some extent. What is important is the leaderships are matured enough not to let this spill over into external relations. That should not happen at all, in my opinion. So I think there is a lot of scope for, I would say, the future of Indo-Bangladesh relations will always be bright, in my opinion. And so also with Myanmar, and the Rohingya issue, I think, needs a far more delicate handling, because the internal issue in Myanmar is, again, it's a complex one. So the world and India in particular has worked quite hard in bringing in the kind of, or bringing in support to get the kind of government that's now the free government, democratically elected government in Myanmar. And therefore, you don't want to push them to the wall to resolve an issue, keeping in mind at the same time the humanitarian issues with respect to Rohingya and other issues. I think there needs to be also a global cooperation in that aspect with respect to Rohingya problem. It's a complex problem.
it needs careful handling. Air Commodore Ishfaq Elai Chaudhary, Air Marshal M. Mateswaran, thank you so much indeed. Thank you for being with us. দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া পৃথিবী জুড়ে, বাংলাদেশে, ভারতে। একটা কথাই ঘুরে ফিরে এসছে যে আমাদের পাবলিক হেলথের দিকে আরও, জনস্বাস্থ্যের বিষয়ে আরও মনোযোগী হতে হবে, সরকারগুলোকে হেলথ এক্সপেন্ডিচার আরও বাড়াতে হবে। এই মুহূর্তে টেস্টের কোনো বিকল্প নেই, টেস্টের সংখ্যা অনেক বাড়িয়ে তুলতে হবে এবং সমন্বয়ের একটা বড় অভাব আছে, ব্যবস্থাপনায় যথেষ্ট দুর্বলতা আছে, সেই সংকটগুলো কাটিয়ে উঠতে হবে। দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং সেখানে এই অঞ্চলে যে ট্র্যাডিশনাল সিকিউরিটির থ্রেট কী কী আছে, নন ট্র্যাডিশনাল, সেগুলো ওনারা আলোচনা করেছেন এবং সব মিলিয়ে যেটি দুজনে একমত যে আমাদেরকে আসলে আরও অনেক বেশি ভালো করতে হবে এবং সেই ভালো করবার দিকে মনোযোগটা দিতে হবে এবং নিরাপত্তার এই সংকট মোকাবেলা করতে হলে আসলে সরকারগুলোর সঙ্গে জনগণের সম্পর্কটাকে আরও নিবিড় করে তুলতে হবে এবং এই পারস্পরিক আস্থাটা নিশ্চিত করা না গেলে এই সংকট আসলে মোকাবেলা করা সম্ভব নয়। অভ্যন্তরীণভাবে কোনো দেশের পক্ষে সম্ভব নয়, একা কোনো দেশের পক্ষেও সম্ভব নয় অন্য দেশগুলোর পারস্পরিক সহায়তা ছাড়া। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।